বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ময়ূকের নামটা মুখে আসতেই ঘরের ভেতর হঠাৎ করে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। স্ত্রীর চোখে মুখে স্পষ্ট আতঙ্ক ধরা পড়ে। বনলতা কিছুক্ষণের জন্যে থমকে যায়। অনুভব সবার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, আমি এতদিন চুপ করেছিলাম কারণ আমি প্রমাণ ছাড়া কথা বলতে চাইনি, কিন্তু আজকে যা শুনলাম তারপর আর চুপ থাকা সম্ভব নয়। বনলতা কাঁপা গলায় বলে, ময়ূক আমার পুরনো বন্ধু, এর বেশি কিছু নয়। কিন্তু অনুভব বলে, বন্ধু হলে এত লুকোচুরি কেন? বিয়ের দিন রাতে ফোন, বারবার মেসেজ, হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে যাওয়া, সবকিছু কি শুধু বন্ধুত্ব? এই কথা শুনে বনলতা ভেঙে পড়ে। সে বলে, হ্যাঁ, আমি মিথ্যে বলেছিলাম। ময়ূককে আমি একসময় ভালোবেসেছিলাম, কিন্তু সেটা অতীত। আমি ওকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ও আমাকে ছাড়েনি। এই কথা শুনে অনুভবের মা রেগে যায়। সে বলে, তাহলে এই বিয়েটা ছিল একটা মিথ্যে নাটক? আমার ছেলেটাকে ফাঁসানো হয়েছে। ঘরে আবার নতুন করে অশান্তি শুরু হয়। ঠিক সেই সময় বাইরে থেকে ফোন আসে। ফোনটা ধরে বনলতা। সবার সামনে স্পিকারে ভেসে ওঠে ময়ূকের গলা। আমি আর লুকিয়ে থাকতে চাই না। আমি বনলতাকে এখনও ভালোবাসি, আর ওর বিয়েটা আমি মানি না। এই কথা শুনে ঠাম্মি শক্ত গলায় বলে, এই বাড়িতে আর কোনো মিথ্যে চলবে না। আজই সবকিছুর শেষ হবে। বনলতাকে সিদ্ধান্ত নিতে হবে। এদিকে লাজু একা রাস্তায় বেরিয়ে প্রথমবার শহরের ভিড়ের সঙ্গে লড়াই করতে থাকে। একটা বাসে উঠতে গিয়ে বিপদে পড়ে। ঠিক তখনই এক অচেনা ছেলে এগিয়ে আসে। সে সাহায্য করে, নিজের নাম বলে, আমি ময়ূক। একদিকে বাড়িতে বনলতার সামনে কঠিন সিদ্ধান্ত, অন্যদিকে লাজুর সামনে হঠাৎ ময়ূকের আগমন। আর অনুভব দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছে। চোখে শুধু একটাই প্রশ্ন, এই সম্পর্কগুলো শেষ পর্যন্ত কোন দিকে যাবে? ঘরের ভেতরের বাতাসটা হঠাৎ করে ভারী হয়ে ওঠে। ময়ূকের কণ্ঠস্বর এখনও সবার কানে বাজছে। বনলতা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, চোখ দিয়ে অনবরত জল পড়ছে। অনুভব ধীরে ধীরে বনলতার দিকে এগিয়ে যায়। তার গলা শান্ত, কিন্তু ভেতরে জমে থাকা আগুন স্পষ্ট। আজ আমি জানতে চাই, তুমি কি কখনো আমায় সত্যিটা বলতে চেয়েছিলে, নাকি আমি শুধু একটা নামমাত্র ছিলাম, পরিবারের চাপ মেটানোর জন্য? বনলতা কাঁপা গলায় বলে, আমি ভয় পেয়েছিলাম। আমি ভেবেছিলাম সত্যিটা বললে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমি বুঝিনি মিথ্যে বললে তুমি ধীরে ধীরে ভেঙে যাবে। এই কথা শুনে অনুভবের মা আর নিজেকে সামলাতে পারে না। সে বলে, একটা মেয়ের অতীত থাকতে পারে, কিন্তু বর্তমানটাকে নষ্ট করার অধিকার কারও নেই। আমার ছেলেটা কি খেলনা ছিল? ঠাম্মি সামনে এসে দাঁড়ায়। তার চোখে কঠোরতা, কণ্ঠে অভিভাবকের ভার। সে বলে, এই বাড়িতে আজ আর কান্না নয়, আজ শুধু সিদ্ধান্ত হবে। ঠিক তখনই আবার ফোন বেজে ওঠে। এবার ফোনটা অনুভব ধরে। ময়ূক বলে, আমি জানি তোমরা আমাকে খারাপ ভাবছ, কিন্তু আমি ভালোবাসা ছাড়া কিছু করিনি। বনলতাকে ছাড়া আমি বাঁচতে পারি না। অনুভব ঠান্ডা গলায় বলে, ভালোবাসা যদি সম্মান না দেয় তাহলে সেটা ভালোবাসা নয়, জবরদস্তি। ফোন কেটে যায়। ঘরে আবার নীরবতা। বনলতা হঠাৎ বলে ওঠে, আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি আর কারো জীবনে বোঝা হয়ে থাকতে চাই না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই কথা শুনে সবাই চমকে যায়। অনুভব কিছুক্ষণ চুপ করে থেকে বলে, পালিয়ে যাওয়া সমাধান নয়, তোমাকে তোমার ভুলের মুখোমুখি হতেই হবে। অন্যদিকে লাজু একা বাসে বসে জানালার বাইরে তাকিয়ে থাকে। চেনা কিছুই নয়, তবু চোখে ভয় নেই, বরং একরাশ জেদ। সে ভাবে, যে শহর আমাকে পরীক্ষা নিচ্ছে, সেই শহরেই আমি নিজেকে প্রমাণ করব। বাস হঠাৎ থামে। ভিড়ের মধ্যে সেই ছেলেটার সঙ্গে আবার দেখা, ময়ূক। লাজু অবাক হয়ে তাকায়। ময়ূক হালকা হাসে, বলে, দুনিয়াটা খুব ছোট না? লাজু বুঝতে পারে না এই হাসির আড়ালে কি লুকিয়ে আছে, বন্ধুত্ব নাকি আরেকটা ঝড়। পর্বের শেষ দৃশ্যে বনলতা ব্যাগ গুছিয়ে দরজার সামনে দাঁড়িয়ে।
অনুভব পিছনে দাঁড়িয়ে প্রশ্নে ভরা চোখ নিয়ে। ঠাম্মির চোখে কঠিন সিদ্ধান্ত, অনুভবের মায়ের চোখে অভিমান। আর দূরে শহরের আলোয় লাজু আর ময়ূকের মুখোমুখি দাঁড়ানো। বনলতা যখন ব্যাগ হাতে দরজার চৌকাঠে পা রাখল, তখন বাইরের আকাশটা মেঘে মেঘে ছেয়ে গেছে। থমথমে চারপাশটা যেন এক বিরাট বিস্ফোরণের অপেক্ষায় প্রহর গুনছে। অনুভবের মা সোফার কোণে বসে আঁচলে মুখ ঢেকে ফুঁপিয়ে কাঁদছেন, আর ঠাম্মি মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছেন বসার ঘরের মাঝখানে। অনুভবের চোখের কোণে জল জমলেও সে সেটা পড়তে দিল না, কারণ আজ আবেগের চেয়ে আত্মসম্মান বড় হয়ে দাঁড়িয়েছে। বনলতা একবার পিছন ফিরে তাকালো। এই বাড়ি, এই দেয়াল, এই মানুষগুলো গত কয়েক মাসে তার জীবনের ধ্রুবতারা হয়ে উঠেছিল, কিন্তু আজ সবটাই এক পলকে ধুলোয় মিশে গেছে। সে নিচু গলায় বলল, আমাকে ক্ষমা করো, আমি হয়তো কোনোদিন তোমাদের যোগ্য হতে পারিনি। অনুভব এগিয়ে এসে বনলতার ব্যাগের ফিতেটা শক্ত করে ধরল, তারপর খুব শান্ত স্বরে বলল, চলে যাওয়া মানেই মুক্তি নয় বনলতা। তুমি যদি আজ এই বাড়ি ছেড়ে চলে যাও, তবে সারা জীবন এই অপরাধবোধ তোমাকে তাড়া করে বেড়াবে যে তুমি একটা মিথ্যের ওপর ভিত্তি করে সংসার গড়তে চেয়েছিলে। তার চেয়ে এখানে থাকো, সবার চোখের দিকে তাকিয়ে নিজের ভুলটা স্বীকার করো। বনলতা মাথা নাড়ল, তার দুচোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। সে বলল, না অনুভব, আমি থাকলে এই বাড়ির শান্তি কোনোদিন ফিরবে না। ময়ূখ আমাকে শান্তিতে থাকতে দেবে না। ও একটা আগ্নেয়গিরি, যা যে কোনো সময় ফেটে পড়তে পারে। এদিকে শহরের অন্য প্রান্তে লাজু বাসের ভিড় ঠেলে নিচে নামতেই ময়ূকের মুখোমুখি দাঁড়াল। ময়ূকের চোখে সেই অদ্ভুত চাউনি, যা দেখে চেনা মানুষকেও অচেনা মনে হয়। লাজু শক্ত গলায় বলল, আপনি এখানে কেন? আমাকে পিছু করছেন? ময়ূক পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো, তারপর ধোঁয়া ছেড়ে বলল, পিছু করা নয় লাজু, একে বলে নিয়তি। আমি জানতাম তুমি এই শহরেই আসবে, কারণ পরাজিত মানুষগুলো সবসময় নতুন করে হারার জন্য বড় শহর বেছে নেয়। লাজু রেগে গিয়ে বলল, আমি পরাজিত নই, আমি লড়াই করতে এসেছি। আর আপনি বনলতাকে নিয়ে যা করছেন সেটা ভালোবাসা নয়, সেটা নোংরামি। ময়ূক অট্টহাসি হেসে উঠল। সেই হাসিতে শহরের যান্ত্রিক শব্দগুলো যেন ঢাকা পড়ে গেল। সে বলল, ভালোবাসার নোংরা না পবিত্রতা বিচার করার তুমি কে লাজু? বনলতা আমার ছিল, আমারই থাকবে। অনুভব মাঝখানে এসে পড়ে সব ঘেটে দিয়েছে, কিন্তু আমি দাবা খেলতে জানি। খুব শিগগিরই কিস্তিমাত হবে। লাজু এক পা এগিয়ে এলো, তার চোখে এখন আগুনের ঝিলিক। সে অনুভব আর বনলতার জীবনের ঝড়টা কিছুটা হলেও আঁচ করতে পারছে। সে বলল, আপনি যদি ওদের ক্ষতি করার চেষ্টা করেন, তবে আমি চুপ করে থাকব না। ময়ূক হাসতে হাসতে ভিড়ের মধ্যে মিশে গেল, আর লাজু সেখানেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। বাড়িতে তখন টান টান উত্তেজনা। ঠাম্মি হঠাৎ বনলতার সামনে এসে দাঁড়ালেন। তার গলার স্বর পাথরের মতো শক্ত। তিনি বললেন, যদি যেতেই হয় তবে সম্মানের সাথে বিদায় নাও, আর যদি থাকতে হয় তবে সব সম্পর্কের মায়াজাল ছিন্ন করে নিজের পায়ে দাঁড়াও। আমার নাতি কোনো খেলনা নয় যে তুমি তাকে যখন খুশি ভাঙবে আর যখন খুশি জোড়া দেবে। অনুভব মাঝখান থেকে বলে উঠল, মা, আমি আর পারছি না, আমার মাথার ভেতরটা ঝিমঝিম করছে। বনলতা, তুমি যদি ময়ূককে সত্যি ভালোবাসতে, তবে আমাকে কেন বিয়ে করলে? বনলতা আর্তনাদ করে উঠল, বলল, আমি ওকে ভালোবাসিনি অনুভব, আমি ওর পাগলামিকে ভয় পেতাম। ও আমাকে শেষ করে দেওয়ার হুমকি দিত। আমার বাবা মার কথা ভেবে আমি মুখ ফুটে কিছু বলতে পারিনি। আমি ভেবেছিলাম বিয়ের পর সব বদলে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। অনুভবের মা এবার মুখ খুললেন। তিনি বললেন, বিয়ের পর কি অতীত মুছে যায় বনলতা? একটা মিথ্যে ঢাকতে হাজারটা মিথ্যে বলতে হয়। আজ আমার ছেলেটা সমাজের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এর দায় কে নেবে? ঠিক সেই সময় দরজায় সশব্দে কড়া নাড়ার আওয়াজ শোনা গেল। অনুভব দরজা খুলতেই দেখল পুলিশ দাঁড়িয়ে আছে, সাথে ময়ূক। ময়ূকের ঠোঁটের কোণে সেই শয়তানি হাসি। সে পুলিশের দিকে তাকিয়ে বলল, ইন্সপেক্টর সাহেব, এই সেই মেয়ে যে আমার সাথে রেজিস্ট্রি ম্যারেজ করার পর টাকা আর গয়না নিয়ে পালিয়ে এসছে। পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। বনলতা পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে ভাবতেও পারেনি ময়ূক এত নিচে নামতে পারে। অনুভব পুলিশের দিকে তাকিয়ে বলল, আপনারা কি কোনো প্রমাণ ছাড়াই কাউকে গ্রেফতার করতে পারেন? ময়ূক একটা ফাইল বাড়িয়ে দিল, যেখানে বনলতার সই করা কিছু জাল নথি আর ছবি ছিল। অনুভবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বনলতার দিকে তাকালো। বনলতা চিৎকার করে বলল, অনুভব, এগুলো সব মিথ্যে, আমি কোনোদিন ওর সাথে রেজিস্ট্রি করিনি।
কিন্তু আইনের চোখে কাগজ কথা বলে। পুলিশ বনলতাকে নিয়ে যাওয়ার জন্য এগোলে ঠাম্মি বাধা দিলেন। তিনি বললেন, আমার বাড়িতে পুলিশের প্রবেশ নিষেধ। যদি কোনো অভিযোগ থাকে তবে সকালে গিয়ে থানায় মীমাংসা হবে। ময়ূক বলল, ঠাম্মি, আপনি অনেক বয়স করেছেন, এবার একটু বিশ্রাম নিন। আপনার নাতবউ আসলে একজন প্রতারক। লাজু তখন ভিড় ঠেলে ভেতরে ঢুকল। তার হাতে একটা মোবাইল ফোন। সে বলল, সব মিথ্যে, আমি ময়ূকের কথা রেকর্ড করেছি। ও একটু আগে রাস্তায় দাঁড়িয়ে আমাকে বলছিল কিভাবে ও জাল কাগজ বানিয়ে বনলতাকে ফাঁসাবে। ময়ূকের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। অনুভব লাজুর ফোনটা কেড়ে নিয়ে রেকর্ডিংটা শুনতে লাগল। সেখানে ময়ূকের স্পষ্ট গলা শোনা যাচ্ছে যে সে বনলতার জীবন নরক বানিয়ে ছাড়বে। অনুভব এবার ময়ূকের কলার ধরল। তার ভেতরে জমে থাকা আগুন এবার দাউ দাউ করে জ্বলে উঠল। সে বলল, বেরিয়ে যা আমার বাড়ি থেকে ময়ূক, না হলে আজ আমি তোকে শেষ করে দেব। পুলিশ পুরো বিষয়টি বুঝতে পেরে ময়ূককেই আটক করল। বনলতা মেঝেতে বসে পড়ল। তার সব শক্তি যেন হারিয়ে গেছে। অনুভব তার সামনে হাঁটু গেড়ে বসল, কিন্তু তাকে স্পর্শ করল না। সে শুধু বলল, তোকে বাঁচালাম মানে এই নয় যে তোকে ক্ষমা করলাম। কাল সকালে আমি ডিভোর্স পেপার রেডি করব, তুই যেখানে খুশি যেতে পারিস। বনলতা মাথা নিচু করে চোখের জল মুছল। সে বুঝতে পারল জীবনের পরীক্ষায় সে হেরে গেছে, কিন্তু লাজুর চোখে এখন নতুন আশার আলো। সে ভাবল, এই অন্ধকার শহরটাই তাকে আজ সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। লাজু অনুভবকে বলল, তুমি ঠিক করেছ অনুভব, মিথ্যের ওপর সংসার হয় না। অনুভব জানালার বাইরে তাকিয়ে রইল। দূরে শহরের আলোগুলো মিটমিট করছে। বনলতা ব্যাগটা নিয়ে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। কেউ তাকে বাধা দিল না। ঠাম্মি শুধু অস্ফুট স্বরে বললেন, ধর্মই জয়ী হয়, অধর্ম নয়। রাত গড়িয়ে সকাল হল। লাজু স্টেশনে দাঁড়িয়ে আছে। তার গন্তব্য অজানা, কিন্তু মনে সাহস প্রচুর। অনুভব স্টেশনে এলো লাজুকে বিদায় দিতে। সে বলল, লাজু, তুমি না থাকলে আজ একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যেত। লাজু হাসল, বলল, আমি শুধু আমার কর্তব্য করেছি অনুভব, নিজের খেয়াল রেখো। অনুভব পকেট থেকে একটা ছোট ডায়েরি বের করে লাজুকে দিল আর বলল, এখানে আমার নম্বর আছে, কখনো প্রয়োজন হলে জানিও। বাসটা চলতে শুরু করল। লাজু জানালার বাইরে তাকিয়ে দেখল শহরটা পাল্টে যাচ্ছে। গতকালে সেই ভয়টা আর নেই। ময়ূক এখন শ্রীঘরে, আর বনলতা হয়তো কোথাও নতুন করে বাঁচার লড়াই শুরু করবে। কিন্তু অনুভব একা হয়ে গেল, এক বিরাট শূন্যতা নিয়ে। সে স্টেশনে দাঁড়িয়ে রইল। একাকিত্বের এই প্রহরে সে বুঝতে পারল জীবন কোনোদিন সহজ হয় না, তবু আমাদের এগিয়ে যেতে হয়। একরাশ দীর্ঘশ্বাস ফেলে অনুভব বাড়ির দিকে হাঁটা দিল, যেখানে আজ থেকে আর কোনো কান্নার শব্দ হবে না, শুধু থাকবে এক অদ্ভুত নীরবতা আর স্মৃতির দহন। মানুষের জীবন যেন এক জটিল সমীকরণ, যেখানে সঠিক উত্তরের চেয়ে ভুলের পরিমাণটাই বেশি থাকে। বনলতা চলে যাওয়ার সময় অনুভবকে শেষ একটা চিঠি দিয়ে গিয়েছিল, যেখানে লেখা ছিল, ক্ষমা চাইবার মুখ নেই, শুধু এইটুকু যেন তোমাকে ভালোবেসেছিলাম, যদিও সেই ভালোবাসার অধিকার আমার ছিল না। অনুভব চিঠিটা কুচি কুচি করে বাতাসে উড়িয়ে দিল। সে জানে পুরনো কাসুন্দি ঘেটে লাভ নেই, নতুন সূর্য ওঠার সময় হয়েছে। লাজু বাসে বসে ডায়েরিটা খুলল। সেখানে অনুভবের নম্বরের নিচে লেখা ছিল, লড়াইটা জারি রেখো লাজু, জিততে তোমাকেই হবে। জীবনের এই চড়াই উতরাই পেরিয়ে সবাই যে যার গন্তব্যে পৌঁছে যাচ্ছে, কিন্তু মনের ক্ষতগুলো কি কোনোদিন শুকোবে? সেই প্রশ্নটা অধরাই থেকে গেল। শহরের বুকে নতুন দিন শুরু হলো, নতুন নতুন গল্পের আশায়।